ব্যাংককে ইউনূস মোদি বহুল আলোচিত বৈঠক, হাসিনাকে ফেরত আনার ব্যাপারে আলোচনা, বিশেষ গুরুত্ব গঙ্গা ও তিস্তার পানি চুক্তিতে। ইউনূস মোদি বৈঠক ভূ রাজনীতিতে আশার আলো জাগিয়েছে, মির্জা ফখরুলের মন্তব্য। শেখ হাসিনা সহ চক্রান্তকারীদের ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান মির্জা আব্বাসের। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ। ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ, নির্বিঘ্নে ফিরতে পারায় মানুষের মাঝে স্বস্তি, ফাঁকা ঢাকায় বিনোদন কেন্দ্রগুলোতে নগরবাসী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দুনেতার বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা, দুদেশের মধ্যে গঙ্গা চুক্তির নবায়ন, তিস্তা সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। এদিকে বিমস্টেক সম্মেলন শেষে কিছুক্ষণ আগেই দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। শুক্রবার স্থানীয় সময় দুপুরে 1টায় ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় আধা ঘন্টার এই বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয় তাদের। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক হলো নরেন্দ্র মোদীর। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দুই নেতার বৈঠক ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলোর বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। পরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রার। স্বার্থ সংশ্লিষ্ট আলোচনার পর দুই দেশের নেতার উপস্থিতিতে একটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও থাইল্যান্ড। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায় ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাংকক সফর নিয়ে শুক্রবার এক বিশেষ সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি একথা বলেন। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করে মিস্ত্রি বলেন, বাংলাদেশ এ বিষয়ে ভারতকে আনুষ্ঠানিক পত্র দিয়েছে, তবে হাসিনার প্রত্যর্পণের ব্যাপারে এই মুহূর্তে এর চেয়ে বেশি বলা ঠিক হবে না। প্রধানমন্ত্রী মোদী অন্তর্ভুক্তিমূলক, প্রগতিশীল, শান্তিপূর্ণ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। মোদী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের সঙ্গে ভারতের ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক তৈরির আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ এ বিষয়ে ভারতকে আনুষ্ঠানিক পত্র দিয়েছে, তবে হাসিনার প্রত্যর্পণের ব্যাপারে এই মুহূর্তে ভারতের পক্ষ থেকে এর চেয়ে বেশি বলা ঠিক হবে না। সীমান্তের নিরাপত্তা রক্ষায় সীমান্তে আইনের কঠোর প্রয়োগ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকানো জরুরি, আর এ বিষয়েও ভারতের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক ভূ রাজনীতিতে আশার আলো জাগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই বৈঠক দুই দেশের মানুষের কল্যাণ বয়ে আনবে। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ক্রীড়া অঙ্গনের বিশিষ্টজনদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা মনে করি যে ভূ রাজনীতিতে এবং বর্তমান বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপট এবং বাংলাদেশ ভারতের এই অঞ্চলে যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমাদের প্রধান উপদেষ্টা এবং ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী আপনার মোদী সাহেবের বৈঠকটা, এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল, সেই বিটারনেসটা তৈরি যেন আর বেশি না সামনে যায়, অথবা এটা আপনার যেন কমে আসে, সেখানকার কিছু নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শুধু শেখ হাসিনা নয়, তার সাথে যারা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকেও ফেরত দিতে হবে।
তিনি দাবি করেন একটি গ্রুপ বিএনপির পেছনে লেগেছে, তারা মূলত ভারতের পক্ষের। নিজ বাসায় সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন। ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া এবং এদেশে এমনি পাঠিয়ে দেওয়া, তাকে ফেরত দেওয়া তো না, পাঠিয়ে দেওয়া, যাতে তার বিচারটা হয়। ওনার যারা সাঙ্গপাঙ্গ যারা আছে ওখানে, যারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকেও যেন সঙ্গে ফেরত আনে এবং ফেরত দেয়। যে বিএনপি কখনো সংস্কারের বিপক্ষে নয়, বিএনপি বরাবর সংস্কারের পক্ষে, একই সঙ্গে বিএনপি নির্বাচনের পক্ষে। দুটোরই প্রয়োজন আছে, কিন্তু এমন সংস্কারের পক্ষে বিএনপি নয় যেটি দেশের জনগণের স্বার্থের, জনগণের অধিকারের বাইরে চলে যাবে। ওরা এই দেশে যাতে ভারতের আধিপত্য বিস্তার হয় এবং ভারত যাতে এই দেশে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীকে বসাতে পারে, ওই সমস্ত লোকদের জন্য এরা কাজ করতেছে। এই গ্রুপটা এবং এই শুকুরের গোষ্ঠী কখনো বাংলাদেশের কোনো সরকারকে স্থিতিশীল থাকতে দেবে না। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরে যাওয়ার যোগ্য বলে জানিয়েছে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান সু। এর বাইরে আরও 70,000 রোহিঙ্গা যাচাই বাছাইয়ের তালিকায় রয়েছে। শুক্রবার ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে এক বৈঠকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান সু বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে এই তথ্য জানান। রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের দিকে এটাই প্রথম নিশ্চিত তালিকা, যা একটি বড় পদক্ষেপ। মিয়ানমারের মন্ত্রী নিশ্চিত করেছে মূল তালিকায় থাকা বাকি 5,50,000 রোহিঙ্গার যাচাই বাছাই দ্রুততর ভিত্তিতে করা হবে। বৈঠকে উচ্চ প্রতিনিধি মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, দুর্যোগ কবলিত মানুষের জন্য আরও মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান পরে মিয়ানমার সরকারের জানানো তথ্য সম্পর্কে জানান। তিনি জানান, রোহিঙ্গাদের তালিকা চূড়ান্ত করতে একত্রে কাজ শুরু করবে দুদেশ। On the sidelines of the BIMSTEC summit, I have met with the Deputy Prime Minister and Foreign Minister of Myanmar, and we discussed the issue of verification of Rohingyas who are sheltered in Bangladesh. We have provided to Myanmar a list of 800,000 persons, of which Myanmar has verified 250,000, of which 180,000 have been found to be residents of Myanmar, and the remaining 70,000 we need further verifications because of their photographs and their names. So we agreed to work together to expedite this process. Myanmar government has confirmed that these 180,000 people are now fit to return to Myanmar. For the remaining numbers of the original list that we prepared, we'll continue to and expedite the verification process. জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শ্রদ্ধা ও সমতা থাকলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে। তবে এই সমতার সম্পর্কে কেউ আধিপত্য বিস্তার করতে চাইলে সেই চোখ রাঙানি আর মেনে নেওয়া হবে না। দুপুরে রংপুর কেরামতিয়া জামে মসজিদে জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সার্জিস বলেন, শুধু ভারত নয়, সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে সকল দেশের সাথে সম্পর্ক থাকলে সামনের দিকে এগিয়ে যাবে দেশ। নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর কাজ জোরে সোরে শুরু হয়েছে বলেও জানান এনসিপির এই নেতা। সার্জিস আলম বলেন, সকল জেলা ও উপজেলায় দ্রুত সময়ের মধ্যে কমিটি সহ 300 আসনে প্রার্থী দিতে কাজ করছেন তারা। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে না এমনটি নয়, সম্পর্ক থাকবে, কিন্তু এই সম্পর্ক হবে শ্রদ্ধার এবং সমতার। এই সম্পর্কে যদি কেউ কারো জায়গা থেকে ডমিনেট করার চেষ্টা করে, আমরা সেই চোখ রাঙানি আর দেখব না। আমরা মনে করি বাংলাদেশের সাথে ভারত বলি, চায়না বলি, আমেরিকা বলি, রাশিয়া বলি, যে কোনো দেশই বলি, আমাদের এই দেশগুলোর সাথে এই সমতার সম্পর্ক থাকবে এবং আমরা বিশ্বাস করি এই পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্কের ভিত্তিতেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। এভাবে বাংলাদেশ এগিয়ে যাবে, পৃথিবী এগিয়ে যাবে।
প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। বাস, ট্রেন ও লঞ্চের যাত্রীরা জানিয়েছেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে ঢাকায় ফিরতে পারছেন তারা। এদিকে এখনও ঈদের আমেজ কাটেনি রাজধানীতে। ফাঁকা ঢাকার সড়কগুলো। বিস্তারিত মোবাশ্বের আহমদের রিপোর্টে। ঈদ উল ফিতরের ছুটি শেষে অনেকেই ঢাকা ফিরতে শুরু করেছেন। তাই যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে ঢাকার প্রবেশ মুখের সড়ক, টার্মিনাল ও স্টেশনগুলোতে। শুক্রবার সকাল থেকেই রাজধানীর কমলাপুর স্টেশনে ঢাকায় ফেরা মানুষের ভিড় বেড়েছে। বেসরকারি চাকরিজীবী ও ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষ নগরীতে ফিরেছেন। তারা জানিয়েছেন এবারও ট্রেনে আসা যাওয়া ছিল কোনো ঝামেলা বা ভোগান্তি ছাড়াই। এবার খুব ভালোভাবে যাতায়াত করতে পারছি, কোনো রকম ভোগান্তি পাচ্ছি আমি পড়ি না ব্যক্তিগতভাবে। ছুটি শেষ, এই জন্য এখন ট্রেনের টিকিট পাইছি সহজেই, এই জন্য আসা হয়েছে। আমাদের ছুটি শেষ হয়ে গেছে, সামনে পরীক্ষা আছে, প্রাইভেট কোচিং এগুলো আছে, এই জন্য আগে আসছি, পরে তো জ্যাম পড়তে পারে। কুরবানিতে যাই অনেকদিন বেড়ামো, তাই জন্য চলে আসলাম তাড়াতাড়ি। যাওয়ার সময় আমি ট্রেনটা অনেক আগে চলে এসেছে, এটা ভালো ছিল যে রাইট টাইমে ছাড়ছে, কিন্তু আসার সময় ট্রেনটা 2 ঘন্টা প্রায় লেট ছিল। দক্ষিণ ও পূর্বাঞ্চলের মানুষ ফিরছেন সড়ক পথে। সায়দাবাদ ও গাবতলী বাস টার্মিনালে থামছে বিভিন্ন জেলার বাস। মহাসড়কে যানজট ও যাত্রাপথের ভোগান্তির আশঙ্কায় অনেকেই আগে ফিরেছেন। একবার ক্লিয়ার রাস্তা ছিল, কোনো দর ঝামেলা ছিল না। ঈদ আল্লাহর রহমতে ভালোই করেছি, সবকিছু আল্লাহর রহমতে ভালোই হয়েছে। 7টার সময় গাড়ি চড়ছি, এই যে লোকাল গাড়ি জেএম ট্রাভেলস, এই এসে নামলাম, ও একবারে কোনো জ্যাম নাই। যাইতে একটু কষ্ট হয় না, আসতে আরো কষ্ট হয়নি আর কি। পরিবারের সাথে ঈদ করতে পেরে অনেক ভালো লাগছে এবং আমি এইমাত্র ঢাকায় ফিরলাম, কোনো যানজট ছিল না। সিরাজগঞ্জ থেকে খুবই ইজিভাবে চলে আসছে এবং অনেক আনন্দিত যে কোনো জ্যামও ছিল না, ভালো লাগতেছে। এদিকে লঞ্চেও ঢাকায় ফিরেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। সরকারি ছুটি বেশি হওয়ায় শনিবারও ঢাকামুখী যাত্রীর চাপ আরও বাড়বে বলে ধারণা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীতে এখনও রয়েছে ঈদের আমেজ। ঈদের পর প্রথম শুক্রবার রাজধানীর বিনোদন কেন্দ্রের পাশাপাশি উন্মুক্ত স্থানগুলোতে পরিবার সহ বেড়াতে যান অনেকেই। তবে রাজধানীর হাতিরঝিলে শুক্রবারের বিকেলে খুব একটা ভিড় ছিল না। তারপরও যারা খোলামেলা পরিবেশে ঘুরতে পছন্দ করেন তাদের পছন্দের তালিকায় হাতিরঝিল অন্যতম। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। ইটপাথরের নগরে উন্মুক্ত জায়গা বলতে হাতিরঝিল বেশ পরিচিত। স্বচ্ছ পানির লেক, দুই পারে পরিচ্ছন্ন সড়ক ও খোলা জায়গা। নগরবাসীর কাছে রীতিমতো বিনোদন কেন্দ্র হিসেবে জায়গা করে নিয়েছে হাতিরঝিল। ঈদের ছুটিতে এমনিতেই চিরচেনা ঢাকা এখন অনেকটাই ফাঁকা। আর যারা পরিবার সহ রাজধানীতেই থাকেন তাদের অনেকেই দল বেঁধে এসেছেন হাতিরঝিলে। খিলগাঁও এরিয়ার মধ্যে আশেপাশে এইটাই আছে। আর আমরা গতকালকে আফতাবনগর গেছিলাম ঘুরতে, আজকে এখানে হাতিরঝিলে আসলাম। ঈদের জন্যই বেড়াতে আসছি আর কি, ভালো লাগতেছে। ঢাকাতেই থাকেন তো? হ্যাঁ, আমরা ঢাকাতেই থাকি। হাতিরঝিলের আশপাশের বাসিন্দারাই শুধু নয়, রাজধানীর দূরের এলাকা থেকেও অনেকেই আসছেন এই খোলামেলা পরিবেশ উপভোগ করতে। এখানে আসার কারণ হচ্ছে আমরা মিরপুরে থাকি, আমাদের ওখানে ঘোরার মতো শুধু চিড়িয়াখানা আছে, আর আশেপাশে পার্ক বলতে নাই কিছু, একটা বিমান বাহিনী জাদুঘর আছে, ওগুলো আমাদের ঘোরা হয়েছে। আগে আমরা দুজন আসছি, এখন বাবুকে নিয়ে ঘুরতে আসছি। নর্মালি প্রতিদিনই সন্ধ্যার পর বা বিকালবেলা হাঁটতে আসি আর কি। হাতিরঝিলের পরিবেশটা তো সবসময় সুন্দরই থাকে, কারণ এখানে সুন্দর প্লেস, অনেক দূর দূরান্ত থেকে আসে মানুষ ঘুরতে। তবে উন্মুক্ত পরিবেশ হওয়ায় অনেকেই সন্ধ্যার আগেই বাসার উদ্দেশ্যে হাতিরঝিল ছেড়েছেন। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। একবার শক্তিশালী কম্পন হলে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে রাজধানী ঢাকা। তারপরও ভয়াবহ এই দুর্যোগ মোকাবেলায় উদাসীন সরকার। নাগরিকদের মধ্যেও নেই তেমন কোনো সচেতনতা। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন ধরে টেকটনিক প্লেটে জমা হচ্ছে শক্তি, যে কোনো সময় আঘাত হানতে পারে বড় ধরনের ভূমিকম্প। কিন্তু এই মহাবিপদ মোকাবেলায় কতটা প্রস্তুত বাংলাদেশ? উত্তর খুঁজেছেন এসএম ফয়েজ। মিয়ানমার ও থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে ভূমিকম্প হলে কতটা বিপর্যয় নেমে আসতে পারে বাংলাদেশে। অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে রাজধানী ঢাকা। নিয়মনীতির তোয়াক্কা না করে নির্মাণ করা হয়েছে অসংখ্য ভবন। মিয়ানমারের মতো 7 বা 8 মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকা ধ্বংসস্তূপে পরিণত হতে সময় লাগবে কয়েক মিনিট। ফায়ার সার্ভিসের সাবেক ডিরেক্টর অপারেশনস
মোহাম্মদ মাহবুব জানান, মিয়ানমার ও থাইল্যান্ডের মতো শক্তিশালী ভূমিকম্প হতে পারে বাংলাদেশে। সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ। 56,000 বিল্ডিং এখানেই করা হয়েছে, কি বলে এগুলি ঝুঁকিপূর্ণ লিস্টেড এগুলি আছে। তো এই বিল্ডিংগুলিতে সব কলাপস করবে। কলাপস করলে যেটা হবে যে আমাদের রাস্তাগুলি দেখেছেন যে রাস্তাগুলি কী অবস্থা, সরু রাস্তা, জনসংখ্যার ঘনত্ব যেটা। তো এখানে তো আমাদের কল্পনাতীতই হবে, কি বলে ক্যাজুয়ালিটি হবে। কারণ হলে একমাত্র হবে ভূমিকম্পের পরে তো সঙ্গে সঙ্গে ক্যাজুয়ালিটি হয়ে মারা যাবে লোকজন, তাদের কিছু উদ্ধার করব, সেই উদ্ধার করার এটাও থাকবে না আমাদের, কারণ আমাদের রাস্তাগুলি সব বন্ধ হয়ে যাবে। পুরো ঢাকার টাউনে গ্যাস লাইন আমাদের একটা জাল, গ্যাস লাইন একটা জাল হয়ে আছে। এটা ভূমিকম্প হলে সঙ্গে সঙ্গে গ্যাস লাইনগুলি করবে, গ্যাস হবে এবং ওখানে আগুন হবে। তখন তো আগুন নিভাবে না ভূমিকম্প এই বিল্ডিংয়ে উদ্ধার কাজ করবে, দুইটা তো একসঙ্গে হবে। 2000 সালের আগে যে বিল্ডিংগুলি হয়েছে সেগুলির আজ ম্যাক্সিমাম বিল্ডিংয়ের আজ কোনো অ্যাপ্রুভাল নাই, কোনো বিল্ডিং মানা হয় না, কিছুই মানা হয় না, তারা বিল্ডিং করেছে। ভূমিকম্প প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও পুরনো ভবনগুলো সংস্কারের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে। সেই সঙ্গে ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী ভবন তৈরি করার পরামর্শ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। ভূমিকম্পের বিল্ডিং ধসের যে ঝুঁকিটা, সেই ঝুঁকির চেয়ে কিন্তু কয়েক গুণ বেশি ঝুঁকি হচ্ছে যে আমাদের যে দুর্বল আমাদের ইলেকট্রিসিটি লাইন এবং দুর্বল হচ্ছে আমাদের গ্যাসের লাইন। এখানে অনেক লিকেজ আছে এবং এগুলো ফেটে গেলে পুরোটা কিন্তু একটা অগ্নিগর্ভ সিচুয়েশন হতে পারে। এবং এই কারণে ইমিডিয়েটলি আমাদের এই যে কয়েকটা সংস্থার সমন্বয়ে আমাদের সকল ইলেকট্রিসিটি এবং গ্যাসের লাইন এবং সুয়ারেজ লাইন এগুলোর কিন্তু সংস্কার দরকার। প্ল্যানের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত বৈধতা দেওয়ার সংস্কৃতি চালু হবে ততক্ষণ পর্যন্ত অবৈধ বিল্ডিং তৈরি করবে, আর তখন রাজুক বলবে অপরিকল্পিত নগরায়ণ। আসলে কোনো নগরায়ণ অপরিকল্পিত না, বরঞ্চ এটা হচ্ছে সংস্থা এবং শুধু রাজুক না, রাষ্ট্র হিসেবে, প্রশাসন হিসেবে রাষ্ট্রীয় ব্যর্থতা। এখন নতুন সরকার এসেছে, অথচ এই সরকারের আমলেও দেখছি সেই আবাসন ব্যবসায়ীদেরকে ছাড় দেওয়ার জন্য যত ধরনের আইন তৈরি করার জন্য সকল ধরনের বৈঠক। তাহলে জনগণের নিরাপত্তা নিয়ে কোন সংস্থা কাজ করবে? রাজুক যদি ব্যর্থ হয় তাহলে আমাদের নতুন একটা সংস্থা দরকার, যারা শুধুমাত্র মানুষকে ভালোবেসে মানুষের জীবনকে গুরুত্ব দিয়ে তারা সকল ধরনের বিল্ডিং এবং সেফটি সেটা নিয়ে কাজ করবে। ভূমিকম্পের মতো মহাবিপদ রোধে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যায়ে এখনই সতর্কতামূলক প্রস্তুতি নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। এসএম ভয়েস, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী সড়কে কবে বন্ধ হবে 2 বাসের রেষারেষি কিংবা পাল্লাপাল্লির খেলা? এই প্রতিযোগিতায় সড়কে যেন আর না ঝরে কারো প্রাণ। খোদ গণপরিবহনের চালকরাই বলছেন, দুর্ঘটনায় কারো মৃত্যু হলে কষ্ট পান তারা, কিন্তু কোনোভাবেই থামছে না এই দৌরাত্ম্য। বিস্তারিত ইদ্রিস আলমের রিপোর্টে। রাজধানীর সড়কে বাসের রেষারেষি কিংবা পাল্লাপাল্লিতে সবসময় আতঙ্কে থাকেন যাত্রীরা। এমন ঘটনায় প্রাণ হারাতে হয় পথচারী, অন্য বাহনের যাত্রী ও চালকদের। বাসের ড্রাইভারের কারণে মারা যায়, ওরা দেখা যায় যে এর আগে যাইতে চায়, হ্যাঁ, এই কারণে যানজট কারণে কিন্তু সাধারণ পাবলিক মারা যায়। এগুলো রেষারেষির কারণে লোকজন মারা যেতেছে, এগুলো কি খারাপ কাজ না? এক বছর লাগে গাড়ি চালায় উল্টাপাল্টা, ঠিক আছে, এগুলো খারাপ কাজ। এমন যখন অবস্থা, খোদ গণপরিবহনের চালকদের অসুস্থ প্রতিযোগিতা সম্পর্কে কি বলছেন অন্য চালকরা? আমরা বসু 3টাই রোডে কাবজা। মনে করেন আমার গাড়ির সাথে আমি গুলিস্তানের গাড়ি 5টা গাড়ি, ওর আগে আমার যদি গ্যাপ থাকে তাহলে ওর আগে থাকলে আমার যাত্রী হইব, ওর পিছনে থাকলে আমার যাত্রী নেই। কারণ আমার মাসকাবারি কোনো বেতন না, দৈনিক কোনো হাজিরাও না, তাহলে ওরা আমার দৌড়া যাইতে হইব, না গেলে তো আমি যাত্রী পাবো না। এদিকে মোটরসাইকেল চালকরা বলছেন, কে কার আগে যাত্রী নেবেন এই প্রতিযোগিতার কারণে তাদের প্রাণ দিতে হয়। এছাড়া গণপরিবহনের চালকরাও বলছেন, দুর্ঘটনায় কারো প্রাণ গেলে খারাপ লাগে তাদের। মানুষের জন্য, মানুষের যদি হৃদয় না থাকতো তাহলে তো আর মানুষ হইতো না। আর হৃদয় আছে বলেই মানুষ একটা, সে প্রত্যেক মানুষে হোক আর সে পাগলই হোক, সে মানুষ, সে মারা গেলে আমার আফসোস অবশ্যই হবে। লোকাল বাসগুলা 2 বাস যে রেষারেষি করে, পারাপারি করে, মনে করেন আমাদের জীবন নিয়ে খেলে তারা। 2টা যাত্রী আছে এখানে, 2টা যাত্রী নিতে কে আগে নিবে, এই কারণে কি করে তারা আগে পিছলে পারাপারি করে, তখনই মনে করেন একটা দুর্ঘটনা ঘটে। বন্ধ হোক দৌরাত্ম্য, অসুস্থ প্রতিযোগিতার খেলা, সড়কে যেন আর না ঝরে কারো তাজা প্রাণ, এমন প্রত্যাশাই সবার। গণপরিবহনের দৌরাত্ম্য, নৈরাজ্য কিংবা পাল্লাপাল্লির খেলাই বলেন না কেন, এদের থামানো না গেলে প্রতিদিনই মহাসড়কে ঝরবে কারো না কারো প্রাণ। গণপরিবহনের যাত্রীরা বলছেন, এদের এই নৈরাজ্য দেখার যেন কেউ নেই। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ গুরুতর আহত 7 বছরের শিশু বাসিত খান মুসা সিঙ্গাপুরে চিকিৎসা শেষে 5 মাস পর দেশে ফিরেছে। বর্তমানে শিশুটি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এ চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার আহত বাসিত খান মুসাকে দেখতে সিএমএইচ হাসপাতালে যান বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা। তিনি মুসার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এ সময় শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান। গত বছরের 19 জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের সময় রাজধানীর মেরাদিয়া হাট এলাকায় নিজ বাসার নিচে দাদির সাথে আইসক্রিম কিনতে গেলে মুসা ও তার দাদি মায়া ইসলাম গুলিবিদ্ধ হন। মুসার দাদি পরের দিন মারা যান। মুসার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেছে। প্রথমে মুসাকে ঢাকা মেডিকেলে, পরে 26 আগস্ট সিএমএইচে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য 22 অক্টোবর সিঙ্গাপুরে পাঠানো হয়। ঈদের ছুটির প্রভাবে রাজধানীর বাজারে মুরগি ও গরুর মাংসের দর কমেছে। কাঁচামরিচ, পেঁপে ও টমেটো ছাড়া বেশিরভাগ শাকসবজির দামও কমেছে। চাহিদা কম থাকায় মাছের বাজারও পড়তি। জিয়াউল হক সবুজের রিপোর্ট। ঈদের ছুটির কারণে এখনো অনেকটাই ফাঁকা রাজধানীর কারওয়ান বাজার। ক্রেতা কম থাকায় এখনো বন্ধ বেশিরভাগ দোকানপাট। চাহিদা কমাই ব্রয়লার ও সোনালী মুরগির দামও কমেছে বেশ খানিকটা। ঈদের আগে সপ্তাহ আমরা সোনালী বেচছি 290-300 টাকা, আর এই সপ্তাহ ঈদের পরে আজকে বেচতেছি 290-300 টাকা। ব্রয়লার মুরগিটা বেচতেছি 190-200 টাকা। এখন ঠিকই আছে, 200 টাকা করে নিল ব্রয়লার। আমি মনে করি যে এটা সহনীয় পর্যায়ে। কারওয়ান বাজারের কাঁচা বাজারও প্রায় ক্রেতা শূন্য। চাহিদা কম থাকায় সবজির দরও কমেছে। বেশিরভাগ শাকসবজি মিলছে 30 থেকে 50 টাকার ঘরে। ঈদের আগে সবজির দাম একটু বেশি ছিল, এখন কম। এটা তো আমি নিলাম হলো ঈদের আগে 60 টাকা, আজকে বেলা হলো 40 টাকা। হ্যাঁ, অবশ্যই কম। মাছের দাম স্বাভাবিক, বেশি না, কিন্তু মনে হয় যখন লোকজন আসা শুরু করছে দাম বেড়ে যাবে। এখন মোটামুটি স্বাভাবিকই আছে। কাঁচামালের ব্যাপার তো, মানুষের চাহিদা বাড়লে এটার উপরে ডিপেন্ড করে সব কিছু। এই খায় না, এই পায় না। চাপ নেই মাছের বাজারেও। ক্রেতা উপস্থিতি কম থাকায় বেচাকেনাও কম। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। ওভারঅল মাছের দাম একটু বেশি। যেমন কাতল মাছের দাম আমরা সাধারণত কিনি 300-350 এর মধ্যে, ওটাই 350-র মতন দাম। এইদের পরে কেজিতে সব মাছ 100 টাকা কমে আছে ভাই। আচ্ছা, কমা তো বড় কথা না, নিব কে? কোনো তো কিতেই নাই গা, কার কাছে বেশি? সামনে যদি কিতে না থাকে আরো মাছের দাম কমবো। তবে নতুন করে বাড়েনি আর চালের দাম। ঈদের আগের বাড়তি দরেই বিক্রি হচ্ছে বেশিরভাগ চিকন ও মোটা চাল। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। মুন্সিগঞ্জে শ্রীনগরে অনুষ্ঠিত হয়েছে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। ফাইনালে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শ্রীনগর থানার জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ব্যাংককে ইউনূস মোদি বহুল আলোচিত বৈঠক। হাসিনাকে ফেরত আনার ব্যাপারে আলোচনা। বিশেষ গুরুত্ব গঙ্গা ও তিস্তার পানি চুক্তিতে। ইউনূস মোদি বৈঠক ভূ রাজনীতিতে আসার আলো জাগিয়েছে। মির্জা ফখরুলের মন্তব্য, শেখ হাসিনা সহ চক্রান্তকারীদের ফেরত দিতে ভারতের প্রতি মির্জা আব্বাসের আহ্বান। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ। ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ। নির্বিঘ্নে ফিরতে পারায় মানুষের মাঝে স্বস্তি। ফাঁকা ঢাকায় বিনোদন কেন্দ্রগুলোতে নগরবাসী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।